সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিস মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কোম্পানি সংগঠনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো পার্ট 2তে আমরা রেখেছি যে শেয়ার এবং শেয়ার মূলধন সংক্রান্ত বা শেয়ার বাজার সংক্রান্ত যে রিলেটেড আইটেমগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, ওগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সো ফার্স্ট ওয়ান হচ্ছে শেয়ার বাজার। দেখেন, শেয়ার বাজারকে আমরা যদি সাধারণত হিসাব করি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট অর প্রাথমিক বাজার, আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট বা মাধ্যমিক বাজার, আর একটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট অথবা ওটিসি মার্কেট। দেখেন, এই জিনিসগুলো কিন্তু আমরা এই যে এক প্রকার ইন্টারমিডিয়েটে বিদ্ধ হয়ে যাচ্ছি, তবুও কিন্তু আয়ত্তে আনতে পারি না। ঠিক আছে, এই 15-20 মিনিট এই সেকেন্ড পার্টে যে ক্লাসটা হবে, এটা যদি খুব মনোযোগ সহকারে করা যায়, তাহলে আমি আপনাকে অতটুকু ইনশাআল্লাহ এনশিওর করতে পারবো যে আপনি শেয়ার মার্কেট সম্পর্কিত যা কোয়েশ্চেন আসুক খুব স্বাচ্ছন্দ্যে আপনি পরীক্ষার হলে আনসার করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা টপিকটা শুরু করি। দেখেন, প্রাথমিক বাজার কাকে বলে, এই জিনিসটা জানার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ নিই। ধরেন XY কোম্পানি 10 টাকা মূল্যের 1000 শেয়ার বাজারে ইস্যু করেছে। এখন XY কোম্পানি বলতেছে আমরা 10 টাকা মূল্যের 1000 শেয়ার আপনারা জনসাধারণের কাছে অর্থাৎ সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে চাচ্ছি। আচ্ছা, এই শেয়ারগুলো যদি XY কোম্পানি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে, তাহলে মূলত লেনদেনটা কার সাথে কার হচ্ছে? লেনদেনটা মূলত হচ্ছে কোম্পানির সাথে বিনিয়োগকারীদের। তাহলে কোম্পানিরা নিজ হাতে নিজের শেয়ার বিনিয়োগকারীদের কাছে ডিস্ট্রিবিউট করবে, এভাবে দিবে। ঠিক আছে, তাহলে ট্রানজ্যাকশনটা মূলত কার মধ্যে কার হচ্ছে? কোম্পানি টু পাবলিক, কোম্পানি টু সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে, ঠিক না? তাহলে দেখেন তো, এই শেয়ারের ট্রানজ্যাকশনটা, শেয়ারের লেনদেনটা কোম্পানি টু পাবলিকের মধ্যে হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। আপনি যেখানেই দেখবেন শেয়ারের লেনদেন কোম্পানির সাথে পাবলিকের হচ্ছে, কোম্পানি টু পাবলিকের সাথে লেনদেনটা হচ্ছে, তখন আপনি চোখ বোলা বন্ধ করবেন এবং চোখ বন্ধ করে বলে দিবেন এটা হচ্ছে প্রাথমিক বাজার। এটা হচ্ছে একটি কি? প্রাথমিক বাজার। তাহলে প্রাথমিক বাজার কাকে বলে আমরা সরাসরি বুঝে গেলাম যে শেয়ারের লেনদেন যখন কোম্পানির সাথে পাবলিকের হয় বা সম্ভাব্য বিনিয়োগকারীদের হয়, তখন তাকে আমরা বলবো প্রাথমিক বাজার। তাহলে যে বাজারে কোম্পানির সাথে বিনিয়োগকারীদের শেয়ারের লেনদেন হয়, তখন তাকে আমরা বলবো প্রাথমিক বাজার। এখন XY কোম্পানি এই শেয়ারগুলো বিক্রি করেছে 2025 সালে। 2025 সালে বিক্রি করেছে। যখন XY কোম্পানি এই 10,000 শেয়ারগুলো বাজারে বিক্রি করতেছে, তখন পি নামক কোন একজন ব্যক্তি অর্থাৎ ইনভেস্টর এই 10,000 শেয়ার থেকে 1000 শেয়ার পারচেস করেছে। তাহলে ও তো একজন পি হচ্ছে একজন পাবলিক ইনভেস্টর, ঠিক না? 1000 শেয়ার পারচেস করেছে, ঠিক আছে। এখন দেখেন, 1000 শেয়ার যখন পারচেস করেছে, এখন এই ইনভেস্টর কি করেছে? অনেক দিন যাবত নিজের কাছে শেয়ারগুলো রেখেছে, এখান থেকে প্রফিট নিয়েছে, সব কিছু ভালো ঠিক আছে। এক সময় যখন শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে বা পির যখন অর্থের প্রয়োজন হয়েছে, পি কি করেছে? এই শেয়ারগুলো বিক্রি করে দিবে। আচ্ছা, এই শেয়ারগুলো নিয়ে যদি XY কোম্পানির কাছে যায়, XY কোম্পানিকে এগুলো ক্রয় করে নিবে না। কারণ আমরা জানি একটা কোম্পানির সাধারণ শেয়ার বাজারে ইস্যু করলে উক্ত শেয়ারগুলা কোম্পানি বিলুপ সাধনের আগ পর্যন্ত বাজার থেকে কখনো নেয় না, ঠিক আছে? এগুলা ক্রয় করে না। যদিও কোনো বিশেষ কারণে পূর্ণ ক্রয় করে, এগুলাকে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার বলা হয়। স্বভাবত কোম্পানি এগুলো বাজার থেকে তুলে নেয় না বিলুপ সাধনের আগ পর্যন্ত। তাহলে পির ওই সুযোগ নেই যে শেয়ারগুলো কোম্পানির কাছে বিক্রি করবে। তাহলে এখন পি শেয়ারগুলো বিক্রি করবে কিভাবে? কার কাছে বিক্রি করবে? অবভিয়াসলি পি শেয়ারগুলো বিক্রি করবে আরেকজন শেয়ার ক্রয় করতে চাওয়া মানুষের কাছে, যিনি শেয়ারে ইনভেস্ট করতে চাচ্ছেন বা XY কোম্পানির শেয়ারের প্রতি তার আগ্রহ রয়েছে, তার কাছে পি কি করবে? শেয়ারগুলো বিক্রি করবে, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেন তো, পি হচ্ছে একজন পাবলিক, কিউ হচ্ছে একজন পাবলিক। তাহলে পি শেয়ার বিক্রি করতেছে, কিউ হচ্ছে শেয়ারগুলা ক্রয় করতেছে। তাহলে মূলত শেয়ারের লেনদেনটা কার সাথে কার হচ্ছে? একজন বিনিয়োগকারীর সাথে আরেকজন বিনিয়োগকারীর, একজন বিনিয়োগকারীর সাথে
আরেকজন সম্ভাব্য বিনিয়োগকারীর, একজন শেয়ার হোল্ডারের সাথে আরেকজন সম্ভাব্য শেয়ার হোল্ডারের, তার মানে পার্সন টু পার্সন, পাবলিক টু পাবলিক শেয়ারের লেনদেনটা হচ্ছে। যদি আপনি কখনো দেখেন শেয়ারের লেনদেনটা পাবলিক টু পাবলিক হচ্ছে, ইনভেস্টর টু ইনভেস্টর হচ্ছে, তখন আপনি চোখগুলো বন্ধ করে বলে দিতে পারবেন এই পাবলিক টু পাবলিক শেয়ারের লেনদেন হওয়া বিষয়টাকে বলা হয় মাধ্যমিক বাজার। অর্থাৎ যে বাজারে একজন ইনভেস্টর আরেকজন ইনভেস্টরের কাছ থেকে শেয়ার ক্রয় করে থাকে বা দুইজন বিনিয়োগকারীর মধ্যে শেয়ারের আদান প্রদান হয়, লেনদেন হয়ে থাকে, তখন তাকে বলা হয় মাধ্যমিক বাজার। ওকে, দেন এখন XY কোম্পানি কি করলো দেখেন, 2030 সাল নাগাদ তাদের অতিরিক্ত মূলধনের দরকার, সেজন্য তারা কি করছে, আবার পুনরায় 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার বাজারে বিক্রি করতেছেন। আচ্ছা, এই 1 লক্ষ শেয়ার যদি পুনরায় বাজারে বিক্রি করে 2030 সালে, তাহলে বলেন তো কোম্পানির নিজের ইস্যুকৃত শেয়ার নিজের হাতে পাবলিকদের অর্থাৎ সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে কি করবে না? কোম্পানি বিক্রি করবে, সম্ভাব্য বিনিয়োগকারীরা কিনে নিবে। তাহলে লেনদেনটা কার সাথে কার হচ্ছে? কোম্পানি টু পাবলিক। তখন এই 2030 সালের শেয়ারগুলোকেও বলা হবে কোন বাজার? প্রাথমিক বাজার। ওকে, তাহলে 2025 সালের লেনদেনটাও প্রাথমিক বাজারে, 2030 সালের লেনদেনটাও প্রাথমিক বাজারে। বুঝতে পেরেছি? এখন আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন তো, কোম্পানির শেয়ার বিক্রি করেছে কয়বার? এই জীবনের শেয়ার বিক্রি করেছে 2বার, একটা 2025 আর একটা হচ্ছে 2030 সালে। ওকে, কয়বার? 2বার। এখন এই 2বারের মধ্যে কোম্পানি জীবনের প্রথম শেয়ার বিক্রি করেছে কত সালে? কোনগুলা জীবনের প্রথম বিক্রিত শেয়ার? 2025 সালের শেয়ারগুলাই হচ্ছে কোম্পানির জীবনের প্রথম বিক্রিত শেয়ার। এই কোম্পানির জীবনকালের প্রথম বিক্রিত শেয়ারগুলোকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিংস। তার মানে 2025 সালের শেয়ারগুলো হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিংস। ইনিশিয়ালি জীবনের প্রথমবার পাবলিকদেরকে শেয়ার অফার করেছে। ওকে, তাহলে 2025 এবং 30 সালের শেয়ার বিক্রি করেছে, ঠিক আছে, দুইটাই প্রাথমিক বাজার, কিন্তু দুইটা কিন্তু আইপিও নয়। আইপিও হচ্ছে কোনটা? শুধুমাত্র জীবনের প্রথমবার যেটা শেয়ার বিক্রি করেছে 2025 সালে, ওগুলাই হচ্ছে আইপিও। ওকে, তাহলে আমরা বলতে পারি যত আইপিও আছে সবগুলো হচ্ছে প্রাথমিক বাজারের অংশ। যত আইপিও আছে সবগুলো কি? প্রাথমিক বাজারের অংশ। কিন্তু প্রত্যেকটি প্রাথমিক বাজার, দেখেন এটাও প্রাথমিক বাজার, এটাও প্রাথমিক বাজার, কি নয়? আইপিও নয়। তাহলে সকল প্রাথমিক বাজার আইপিও নয়, কিন্তু সকল আইপিও হচ্ছে প্রাথমিক বাজার। ওকে, তাহলে প্রাথমিক বাজার এবং সেকেন্ডারি মার্কেট আপনাদেরকে আশা করি খুব ভালোভাবে বুঝাতে পেরেছি, আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। অ্যান্ড দেন এখন দেখেন এই যে শেয়ারের সম্পর্কে আমরা পড়লাম, পাবলিক টু পাবলিক লেনদেন হলে এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট, আর কোম্পানি টু পাবলিক লেনদেন হলে এটা হচ্ছে প্রাথমিক বাজার। এটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন বলেন তো বাংলাদেশ শেয়ার লেনদেন করার জন্য কয়টা মার্কেট রয়েছে? বাংলাদেশে কয়টা স্থান রয়েছে? 2টা। একটা হচ্ছে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসসি। এখন দেখেন ডিএসসি জন্মটা হচ্ছে 1954 সালে, অর্থাৎ ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধিত হয়েছে 1954 সালে। তবে নিবন্ধিত হয়েছে, কিন্তু তারা কার্যক্রম শুরু করেছে 1956 সালে। 1900 কত সালে? 56 সালে তারা কার্যক্রম শুরু করে। এবং এই ডিএসসি যখন স্টক এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধিত হচ্ছে, তখন ডিএসসির নাম কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ ছিল না, ওদের নাম ছিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। ওকে, পরবর্তীতে 1966 সালে ঢাকা এই ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং বাংলাদেশের যুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতা লাভের পরে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে 1972 সালে এই ডিএসসি প্রতিষ্ঠানটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তবে 1976 সালে সরকার কি করে? পুনরায় এই ডিএসসিটাকে কি করে? চালু করে। তার মানে ডিএসসি পুনরায় কার্যক্রম শুরু করে 1976, আর এটা কার্যক্রম বন্ধ হয়ে যায় 1972 সমাজতান্ত্রিক অর্থনীতির কারণে। ওকে, তাহলে ডিএসসি সম্পর্কে আমরা ইনফরমেশনটা নিলাম।
সিএসসি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। 1900 কত সালে? 95 সালে। এখন দেখেন এই দুইটা জায়গাতে বাংলাদেশের শেয়ারের লেনদেনগুলো হয়ে থাকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ওকে, এখন দেখেন আমরা যারা আছি আমাদের তো কন্ট্রোলার আছে, আমাদের গাইডিয়ান আছে। দেখেন না, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চারই কিন্তু গাইডিয়ান আছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু গাইডিয়ান আছে। ওকে, তাহলে আমাদের মতো ছোট ছোট মানুষগুলো যদি গাইডিয়ান থাকতে পারে, এত বড় বড় বাজার প্ল্যাটফর্ম এগুলার কি গাইডিয়ান নেই? অবভিয়াসলি এদেরও কি আছে? গাইডিয়ান আছে। এদের গাইডিয়ানকে, এদের গাইডিয়ান হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে শেয়ার মার্কেট আছে এটার কন্ট্রোল করা, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রণ করতে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এখন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠা লাভ করে 1993 সালে। 1900 কত সালে? 93 সালে। এখন আপনাদের মনে কিন্তু একটা খটকা লাগছে, কি এই যদি গাইডিয়ান হয়, তাহলে গাইডিয়ানের জন্ম যদি 1993 হয়, তাহলে বাচ্চার জন্ম কিভাবে 1995? দেখেন বাচ্চার জন্ম কিভাবে 1954। ওকে, দেখেন না, গাইডিয়ানের জন্ম 1993, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু বাচ্চার জন্ম কিভাবে 1954? তার মানে মার আগে কিভাবে সন্তান জন্ম লাভ করে? এরকম একটা কোশ্চেন আমাদের মাথায় আসে। কিন্তু এই কোশ্চেনের একটা আনসারও আছে আমাদের কাছে। কি? আমরা বুঝতে পেরেছি যে গাইডিয়ানটা আছে, ওই গাইডিয়ানটা এই বাচ্চাদের আসল মা নয়, ও হচ্ছে সৎ মা। ও কি মা? সৎ মা। তাহলে আসল মা আছে। এখন আসল মাকে বাংলাদেশ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই কন্ট্রোলারের জন্মের পূর্বে বাংলাদেশের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণকর্তা ছিল বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান ছিল, যার নাম হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ইস্যু নামক একটা প্রতিষ্ঠান ছিল। ওই প্রতিষ্ঠানটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জন্মের পূর্বে বাংলাদেশের শেয়ার মার্কেটের কি ছিল? নিয়ন্ত্রণকর্তা ছিল। তাহলে দ্য ক্যাপিটাল অফ দ্য ইস্যু হচ্ছে আসল মা। এখন আসল মাকে মেরে ফেলে বিলুপ্ত করে নকল মা, সৎ মা, তার মানে বর্তমান অভিভাবক কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার মার নাম কি, বলতে হবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ওকে, তাহলে এখন বলেন আমাদের যারা গাইডিয়ান আছে, এই গাইডিয়ানরা আমাদেরকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন দেয় এবং আমাদেরকে ওগুলো মানতে বাধ্য করে। যদি কোনো ছেলে তার বাপের কথা না শুনে, গাইডিয়ানের কথা না শুনে, বাপ রাগ করে একদম অতিরিক্ত কোনো ধরনের খারাপ কাজ করলে বাপ বলে আজ থেকে তুই আমার ছেলে না, যা তোকে তেজপুত্র করলাম। আর ধরেন কোনো মেয়ে পালাইছে, যদি কারো হাত ধরে পালায়, তখন বাবা বলে আমি যতদিন মরি নাই ততদিন আমার ঘরের চৌকাঠ তোর জন্য বন্ধ থাকবে। তাহলে দেখেন একজন বাবা যদি তার সন্তানদের গাইডেন্স হিসেবে এতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে রাখে, ঠিক সেমভাবে এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশের বিদ্যমান ডিএসসি এবং সিএসসি বা এখানে লেনদেন করা প্রত্যেকটা কোম্পানির জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নির্ধারণ করে দিয়েছে। এখন আপনি বলেন নিউ মার্কেটে যারা দোকানদারি করে, ওই দোকানদাররা যদি নিউ মার্কেট কর্তৃপক্ষের অর্ডার বা রুলস অ্যান্ড রেগুলেশন না শুনে, না মানে, নিউ মার্কেট কর্তৃপক্ষ কি তাদেরকে দোকানদারি করতে দেয়? না। যদি ম্যানিপুলেট করে কোনোভাবেই কোনো একটা ল ব্রেক করে, তাহলে তাকে নিউ মার্কেট থেকে বের করে দেয়। এখন কাপড় চোপড় সহ বের করে দিয়েছে, সে যাবে কোথায়? নিউ মার্কেটের সামনে দাঁড়াবে, বলবে সাই লো, বাসি লো, 100 মাল 50 লো, কালার লো, সাইজ লো, এভাবে বলে বিক্রি শুরু করে। এটাকে কোন মার্কেট বলে? ফুটপাত বলে। ঠিক সেমভাবে ডিএসসি এবং সিএসসিতে লেনদেন করা কোম্পানিগুলো যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কি না মানে, রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করে, তখন তাদেরকেও ডিএসসি এবং সিএসসিতে লেনদেন করতে দেয় না, তাদেরকে এখান থেকে লাথি মারি বের করে দেয়। এখন লাথি মারি বের করে দিলে যাবে কোথায়? ওই যে নিউ মার্কেট কর্তৃপক্ষ বের করে দিচ্ছে, গেছে কোথায়? ফুটপাতে। তাহলে এখানকার কোম্পানিগুলো যাবে কোথায়? ফুটপাতে। আর ফুটপাতটা কোনটা? এই ফুটপাতটা হচ্ছে ওটিসি মার্কেট। এই জন্য ওটিসি মার্কেটকে বলা হয় ফুটপাতের বাজার।
ফুটপাতের বাজার। এটাকে আরো বলা হয় কার্প মার্কেট, এটাকে আরো বলা হয়, এটাকে বলা হয় লেম ডাক, ঠিক আছে, এটাকে বলা হয় ফটকামূলক বাজার। তাহলে এটাকে বলা হয় ওটিসি বা ওভার দ্য কাউন্টার মার্কেট, এটাকে বলা হয় ফুটপাতের বাজার, এটাকে বলা হয় কার্ব মার্কেট, এটাকে বলা হয় লেম ডাক, বা এটাকে বলা হয় ফটকামূলক বাজার। তাহলে আমরা শেয়ার মার্কেটের, শেয়ার বাজারের তিনটা সম্পূর্ণ ধারণা এবং বাংলাদেশ শেয়ার মার্কেটে অংশগ্রহণকারী দুইটা প্রতিষ্ঠানের নামও কিন্তু আমরা জেনে নিলাম এবং বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানিয়েছি ইতিহাস সহ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ওকে, দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। দেখেন, এই যে কোম্পানি সংগঠনের পার্ট 2 পড়াচ্ছি, এই পার্ট 2তে আমি যা কিছু আলোচনা করব মনে রাখবেন এই পার্ট 2র পড়াগুলা শুধু একটি চ্যাপ্টারের জন্য না, টোটাল 5টি চ্যাপ্টারের জন্য। 1 নাম্বার কোম্পানি সংগঠন এই চ্যাপ্টার, 2 নাম্বার ফিন্যান্সের দীর্ঘমেয়াদী অর্থায়ন, আর্থিক বাজারের আইনগত দিক এবং মূলধন ব্যয় চ্যাপ্টারের জন্য। 5 নাম্বার হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, যারা ফার্স্ট ইয়ার তারা হয়তো জানেন না, সেকেন্ড ইয়ার যারা পড়তেছেন তারা নিশ্চয়ই জানেন, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। ওই চ্যাপ্টারের যা থিওরি আছে 5টা চ্যাপ্টারের সব থিওরি এই পার্ট 2র মধ্যে আছে। সো পার্ট 2 আমরা জানতে পারলে 5টা চ্যাপ্টারের থিওরি পড়া শেষ। হ্যাঁ, সম্পূর্ণ থিওরি পড়া শেষ না, পোরশন থিওরি পড়া শেষ। ওকে, এখন আমরা পড়ব দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। দেখেন, একটা কোম্পানির যদি দীর্ঘমেয়াদী মূলধনের প্রয়োজন হয় সর্বোচ্চ সে 4টা উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে, কিন্তু স্বল্পমেয়াদী উৎস হচ্ছে অনেক। স্বল্পমেয়াদী মূলধনের প্রয়োজন হলে তার কাছে উৎস কিন্তু 4টা না, অনেকগুলো আছে, হিউজ পরিমাণ সোর্স আছে। কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়ন করার জন্য সোর্স কয়টা? 4টা। ফার্স্ট হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণকৃত মূলধন এবং সংরক্ষিত তহবিল। এই 4টা সোর্সের বাইরে দীর্ঘমেয়াদী অর্থায়ন কখনো করতে পারে না। এখন এইগুলো কাকে বলে বা এগুলা কিভাবে আমরা শিখব? দেখেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি এগুলো মনে রাখতে পারেন তাহলে এই জীবনে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণকৃত মূলধন এবং সংরক্ষিত আয় ভুলবেন না। ওকে, এখন এই 4টার আমি একটা অল্টারনেটিভ নাম দিয়েছি। অল্টারনেটিভ কি দিয়েছি? নাম দিয়েছি। সো নামগুলো আমরা একটু দেখব। দেখেন, সাধারণ শেয়ারের নাম দিয়েছি আমি মা, অগ্রাধিকার শেয়ারের নাম দিয়েছি ছোট ছেলে বা মেয়ে, অর্থাৎ পরিবারের যে ছোট ছেলে বা মেয়ে আছে ওইটাই হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আর ঋণকৃত মূলধনের নাম হচ্ছে মেহমান, আর সংরক্ষিত তহবিলের নাম হচ্ছে জননীর চুরি করা অর্থ। ঠিক আছে, এখন দেখেন সাধারণ শেয়ার আমরা কাকে বলে এগুলো আমরা শিখব, ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আপনার ফ্যামিলির পরিচালককে? মা এবং বাবা। কিন্তু বাবা তার ব্যস্ততার নিরিখে ফ্যামিলির প্রত্যেকটা ডিসিশনে কিন্তু সে অংশগ্রহণ করতে পারে না, বা ফ্যামিলির প্রত্যেকটা অংশে কিন্তু অবদান রাখতে পারে না। সে মূল উৎসটায় অবদান রাখে, বাকিগুলো কিন্তু মা সামলে নেয়। ঠিক আছে, মেহমান আসবে, বাজার কি লাগবে? মা। ছেলে স্কুলে ভর্তি হবে, কোন স্কুলে যাবে? মা। কোন টিচার ঠিক করা হবে? মা। এগুলো আমরা সচরাচর কিন্তু এগুলোর সাথে আমরা ফেস করতেছি। তাহলে বলেন তো, একটা ফ্যামিলির পরিচালককে? মা। ঠিক সেমভাবে একটা কোম্পানি তো 4টা উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে, তাহলে 4জনই তো কোম্পানির মালিক, কোনো না কোনো দিকে মালিক। কিন্তু এখানে পরিচালক কিন্তু একজন, সে পরিচালকটাকে কোম্পানির মালিক মা, সাধারণ শেয়ার। ওকে, তাহলে কোম্পানির পরিচালক নির্বাচিত হতে পারে কে? সাধারণ শেয়ার। তাহলে সে পরিচালক হতে পারে। এখন ফ্যামিলির পরিচালনায় কখনো যদি দেখেন আপনার ছোট ভাই কোন একটা বিষয়ে নাকটা গলায় দিছে, ঠিক আছে, নাকটা ওখানে দিছে, এখন মা কি বলে? বলছে এক থাপ্পড় মারবো, দাঁত সব ফেলে দিব। এখনো ছোট, পড়ালেখার বয়স, পড়ালেখা কর, যেখানে সেখানে কথা বলবি না, বড়দের মাঝে কথা বলতে নাই, বেয়াদব কোথাকার। বলে কি বলে না? বলে। তার মানে ছোট ছেলে বা মেয়েকে কখনো ফ্যামিলি পরিচালনায় অংশগ্রহণ করতে দেয় নাকি দেয় না? অবভিয়াসলি দেয় না। ঠিক সেমভাবে
একটা কোম্পানি পরিচালনায় অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে পরিচালক হিসাবে কখনো নির্বাচন করা হয় না। ওকে, এখন দেখেন আমাদের ফ্যামিলি পরিচালনায় বাইরের কিছু মানুষ অংশগ্রহণ করতে চায়, মেহমান। আমাদের কিছু সবাই না, সব মেহমান না, কিছু কিছু মেহমান আছে যারা হচ্ছে একটু চেষ্টা টাইপের বা নির্লজ্জ টাইপের, যারা আমার ফ্যামিলির বিষয়ে বাইরে থেকে এসে দেখবেন তার বাম হাতটা দিতে চাই। আচ্ছা বলেন, তখন আমরা তাদেরকে আমাদের ফ্যামিলি পরিচালনার সুযোগ দিই নাকি দিই না? অবভিয়াসলি দিই না। তারা যদি একটু আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলতে চায়, হয়তো আমরা মান সম্মানের বই কিছু বলতে পারি না, কিন্তু পিছন দিকে গিয়ে ঠিকই বলি, আরে বেটা তোর বউ বাচ্চা কি করতেছে দেখগা, ওদেরকে আগে শাসন কর, তারপর আমার ফ্যামিলি শাসন করতে আসো। করি কি করি না? করি। তার মানে তাদেরকে কখনো আমাদের ফ্যামিলি পরিচালনা অংশগ্রহণ করতে দিই না। তখন এটাকে বলা হয় ঋণকৃত মূলধন। অর্থাৎ একটা কোম্পানি ঋণকৃত মূলধনধারীরা ঋণকৃত মূলধন সরবরাহ করলেও তাদেরকে কখনো কোম্পানি পরিচালনা অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ওকে, এখন দেখেন একটা বিষয় খেয়াল করে দেখবেন, ধরেন আজকে আপনাদের ফ্যামিলি মেম্বার ধরেন 4 জন, ঠিক আছে? এখন 4 জন খাইতে বসলেন আজকে ডাইনিংয়ে। এখন দেখা যাচ্ছে আজকে বাজার হয় নাই, ধরেন গতকালকে বাজারের দিন ছিল, বাজার করে নাই, কোনো একটা অকেশনে গেছে বা কোনো একটা ব্যস্ততার কারণে বাজার করা হয় নাই। এখন মাছ আছে এক টুকরা মাছ আছে। আচ্ছা বলেন তো এই মাছের অংশটা কার প্লেটে যাবে? দেখেন এখানে বাবা বসে আছে, মা বসে আছে, বড় ভাই বসে আছে, ছোট ভাই বসে আছে। বলেন তো এই 4 জনের মধ্যে কার প্লেটে মাছের টুকরাটা যাবে? অবভিয়াসলি ছোট ছেলে বা মেয়ের প্লেটে, কারণ জানে মা ওর প্লেটে যদি মাছের টুকরাটা না দেয়, ও প্লেটটা এমন ছুঁড়ে মারবে কমপক্ষে 3-4 রুম যাবে। আর যদি বেশি ভদ্র হয় তবুও সে বলবে যে আজকে আমার পেটে খিদা নাই, আমি খাবো না। এখন মা তো জানে সে অভিনেতা, সে এগুলো করবে, সেজন্য মাছের টুকরাটা তাকেই দিবে। আচ্ছা বলেন তো মাছ এক টুকরা আছে, তবুও কাঠটা স্পেসিফিক নির্দিষ্ট করে আছে, সার্টেন কাঠটা ছোট ছেলে বা মেয়েরটা। এখন এখানে ছোট ছেলে বা মেয়েকে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। এখন ব্যবসা প্রতিষ্ঠানে যা লাভ হয় তা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় কি হিসাবে? লভ্যাংশ হিসাবে। তাহলে লভ্যাংশ হিসেবে হলে লভ্যাংশ সবসময় সার্টেন থাকে, ফিক্সড থাকে। কার জন্য? অগ্রাধিকার শেয়ার মালিকের জন্য। তাহলে তার লভ্যাংশ কেমন? লভ্যাংশ নির্দিষ্ট। লভ্যাংশ কি? নির্দিষ্ট। ওকে, এখন সে তো মাছের টুকরাটা নিয়ে ফেলছে। এখন যে প্লেট থেকে মাছের টুকরাগুলো নিয়েছে ওই প্লেটে দেখবেন কিছু ঝুল মরিচ লেগে থাকবে। আচ্ছা বলুন তো এগুলো কে খায়? বাবা খায় না, বড় ভাই খাবে? এতে তো এমনিও খাবে না। তো সব জায়গায় শুধু ছোটো ছেলেকে প্রায়োরিটি দেয়, এমনিও খাবে না। তাহলে বলেন তো এগুলো খাবে কে? মা। ওকে, দেখবেন মা ওখানে আর কিছু ভাত দিয়ে একদম মুছে পরিষ্কার করে ওরা নিজের প্লেটে নিয়ে নেবে। তাহলে মার অংশটাকে স্পেসিফিক ছিল, সার্টেন ছিল না, উনি থাকলে খাবে, না থাকলে খাবে না। তাহলে বলেন তো এখানকার মাকে সাধারণ শেয়ার। তাহলে সাধারণ শেয়ারদের লভ্যাংশ কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? লভ্যাংশ লভ্যাংশ হচ্ছে অনির্দিষ্ট। ওকে, এখন দেখেন টানাপোড়েনের সংসার, মাছ আছে এক টুকরা, বাজার হচ্ছে না, সব ঠিক আছে, ওকে ফাইন। এখন হঠাৎ করে বোন কল দিছে, যে বোন কল দিয়ে বলতেছে আমার শ্বশুর পক্ষ আসতেছে, যে আমার সাথে আমার শাশুড়ি ননদরা আসতেছে। মা কি মানা করে? আল্লাহ আমাদের বাসায় টাকা নাই, মাছ বাজার করতে পারতেছি না, আসতে মানা কর, এভাবে বলে না। মা এমনভাবে বলবে, বুঝতেই দিবে না মেয়েকে যে আমরা অভাবে আছি। বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। এখন নিয়ে আসো বলার পরে মা কি করবে? ধারের জন্য এদিক এদিক ছোটাছুটি করতেছে, দাঁড় কারো কাছে যখন পাই নাই দেখবা নিজের স্বর্ণের চেনটা ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলে যে এইটা মহাজনের দোকানে বন্ধক রেখে বা বিক্রি করে হলো বাজার করে নিয়ে আসো, ইজ্জত রক্ষা করো। তাহলে দেখো তো ফ্যামিলি ক্রাইসিস আছে, তারপরও এই যে বোনের জামাই আসতেছে বা বোনের ফ্যামিলি গোষ্ঠী আসতেছে বা মেহমান আসতেছে, এখন তাদের অংশটা স্পেসিফিক সার্টেন আছে নাকি নাই? দেখবেন টাকা নাই, তার মধ্যে কলিজা বোনা, গরুর মাংস, ছাগলের মাংস, এগুলো থাকবে কি থাকবে না? থাকবে। ঠিক সেমভাবে প্রতিষ্ঠানে লাভ হোক
বা না হোক, ঠিক আছে, হোক বা না হোক কোনো সমস্যা নেই, যারা প্রতিষ্ঠানের মেহমান আছে অর্থাৎ ঋণপত্র হোল্ডারদাররা তাদেরকে সার্টেনভাবে তাদের ঋণের উপর কি দিয়ে দিতে হয়, সুদ পে করে দিতে হয়। তাহলে তাদের লাভের অংশ অর্থাৎ সুদের পরিমাণ, সুদ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অবভিয়াসলি নির্দিষ্ট। ওকে, নির্দিষ্ট। এখন দেখেন ক্রাইসিস চলতেছে, ডাইনিংয়ে খাইতে বসছেন, মাছ আছে কয় টুকরা? এক টুকরা। বড় ভাই, ছোট ভাই, বাবা, মা বসলো। হঠাৎ করে দেখবেন অনেক আমাদের এরকম অনেক মেহমান আছে যারা হচ্ছে টাইম সেন্সের অভাব আছে বা কমন সেন্সের কিছুটা অভাব। এখন ওই সময়ে খাইতে বসছে, লাঞ্চ করতেছে, খাইতে বসলো, হঠাৎ করে উপস্থিত হয়ে গেল কে? উপস্থিত হয়ে গেল, কলিং বেল চাপলো, মা খুলতে গেল, খুলতে যাওয়ার পরে বলতেছে, আরে বাবা আসছো তুমি এতদিন পরে, তোমার দেখা তো পাই না, আমার মেয়ে কেমন আছে, নাতনি কেমন আছে, তোমার মা বাবা কেমন আছে, বলেন তো কাকে বলছে? না বললাম, ঠিক আছে, বললে চাকরি থাকবে না আমারও। এখন আসছে যখন, ফেলে তো আর দিতে পারবে না, মা কি বলছে, খেতে বসো খেতে বসো, ডাইনিংয়ে বসালো। বসানোর পরে বলেন তো মাছ আছে কয় টুকরা? এক টুকরা। এখন বলেন মাছের টুকরা কার প্লেটে যাবে? বাবা, মা, ছোট ছেলে বা মেয়ে, বড় ছেলে, কার প্লেটে যাবে? অবভিয়াসলি মেহমানের প্লেটে যাবে। ওকে, তাহলে বলেন তো প্রথম প্রায়োরিটিটা কাকে দিছে? মেহমানকে দিছে। ঠিক সেম ভাবে একটা কোম্পানির 4 জন তো আছে, দেখবেন এই 4 জনের মধ্যে ব্যবসা বিলুপ্তকালীন সময়ে মূলধন ফেরত বা লভ্যাংশ ফেরত দানের ক্ষেত্রে সবার আগে কাকে প্রায়োরিটি দেওয়া হবে? ঋণকৃত মূলধন হোল্ডারকে, মেহমানকে। ঠিক আছে, তাহলে প্রথম প্রায়োরিটি কার? মেহমানের। ওকে, আচ্ছা, মেহমান আমরা যতই বলি না কমন সেন্সলেস, তার কিছুটা কমন সেন্স আছে। তিনি কি করেছে? মাছের অর্ধেক টুকরা নিছে, আর অর্ধেক টুকরা আছে। আচ্ছা বলেন তো অর্ধেক টুকরাটা এখন কার প্লেটে যাবে? মার প্লেটে, বাবার প্লেটে, বড় ভাইয়ের প্লেটে, নাকি ছোট ছেলের প্লেটে? অবশ্যই ছোট ছেলের প্লেটে যাবে। তাহলে বলেন তো মেহমান নেওয়ার পরে এরপরের অংশটা কে পাচ্ছে? অগ্রাধিকার শেয়ার মালিক। তাহলে ব্যবসা বিলুপ সাধনকালীন সময়ে মূলধন ফেরত এবং লভ্যাংশ ফেরত দানের ক্ষেত্রে ঋণকৃত মূলধন হোল্ডারদের পরে এবং সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে কে পাচ্ছে? অগ্রাধিকার শেয়ার মালিক। ওকে, এখন তারা দুইজনে মাছের টুকরাটা নিয়ে ফেললো। এখন এই প্লেটে তো কিছুটা ঝুল বা মরিচ লেগে আছে, এগুলো কি ফেলে দিবে? না, মা দেখবেন ওখানে কিছু এক্সট্রা ভাত দিয়ে এগুলো একদম মুছে সুন্দর করে নিচের প্লেটে নিয়ে নেবে। তাহলে বলেন তো মা পাচ্ছে কোন অংশটা? সবাই নিয়ে নেওয়ার পরে একদম সবার শেষে যে অংশটা থাকে এটাই মূলত কার প্লেটে যায়? এটাই হচ্ছে মার প্লেটে যায়। ঠিক আছে, তাহলে বলেন তো দাবি সবার শেষে কার? ব্যবসা বিলুপ সাধনকালীন সময়ে মূলধন ও লভ্যাংশ ফেরত দানে সবার শেষে দাবি হচ্ছে কার? মার, সাধারণ শেয়ার হোল্ডারদের। ওকে, এখন এক সময় গিয়ে ধরেন ফ্যামিলিতে বড় বোনের বিয়ে নামছে, বিয়ে নামার পরে মা বাবাকে বলতেছে, ওগো শুনছো মেয়ের বিয়ে তো আসছে, তুমি অফিস থেকে ফেরার পথে আমার মেয়ের বিয়ের জন্য একটা কনভেনশন হল দেখে আসিও, কনভেনশন হলগুলোর খবর নিয়ে আসিও। এখন বাবা হচ্ছে রোবোটিক, উনি আসলেন, এসে মার সামনে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ওগো শুনছো যে আমি কি দেখে আসলাম, কনভেনশন হলগুলো খবর নিয়ে আসি। বলে কিভাবে? বলতে জিসি কনভেনশন 2 লক্ষ টাকা, আহাত কনভেনশন 1,50,000, ক্যাবি কনভেনশন 1,60,000 টাকা এবং ইন্টারন্যাশনাল কনভেনশন হল 3 লক্ষ টাকা। এখন বাবা এটা মুখ থেকে বের করছে, এর মধ্যে ছোট ছেলেটা লাফ দিয়ে উঠে বলতেছে, হ্যাঁ আমার বোনের বিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন হল হতে হবে, আমার একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে, নতুন কলেজে ভর্তি হয়েছি, স্যাররা আসবে, বন্ধু বান্ধব আসবে, আমার একটা প্রেস্টিজ আছে না। মা ওনাকে কি অ্যাপ্রিসিয়েট করে? মাথায় হাত বুলিয়ে দেয় না, বলতে থাপ্পড় একটা মারবো, দাঁত সব ফেলে দিব, বড়দের মাঝে কথা বলো বেয়াদব কোথাকার, এই শিক্ষা তোকে আমি দিয়েছি, এই বলে ওখান থেকে থাপ্পড় মারবে বলে তারাই দেয়। তাহলে বলেন তো ফ্যামিলির কোনো ডিসিশন মেকিংয়ে ছোট ছেলে বা মেয়েকে কখনো প্রায়োরিটি দেওয়া হয় নাকি হয় না? হয় না। তার মানে তার ডিসিশন মেকিংয়ে ভোটাধিকার আছে নাকি নাই? নাই। তার মানে অগ্রাধিকার শেয়ার মালিকদের ব্যবসা পরিচালনায় কোনো ভোটাধিকার নাই। ওকে,
এখন ভাগ্নে তো কান্না করতেছে, কিছুক্ষণ পরে মামা আসলো, মামা আসি বলছে কিরে ভাগ্নে কান্না করতেছে কেন? বলছে মাকে বললাম আফুর বিয়েটা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে দেওয়ার জন্য। মা আমাকে বলতেছে থাপড়াবে। ঠিক আছে, কি করবে? থাপড়াবে। এখন এরকম বলার পরে মামা বলছে আচ্ছা চলো আমার আপার কাছে যাই। আপার কাছে কি বলতেছে, আফু ও তো ভালোই বলছে, ইন্টারন্যাশনাল কনভেনশন অনেক লুক্রেটিভ হয়েছে, অনেক গর্জিয়াস, মেহমানরা স্যাটিসফাইড ফিল করবে, অনেক বড় স্পেস, সব বলছে। মা বলতেছে অর্থাৎ আপা বলতেছে আচ্ছা ভাই এটার ভাড়া হচ্ছে 3 লাখ, একটা কাজ কর, আমি দিই 1.5 লক্ষ টাকা, তুই দে 1.5 লক্ষ টাকা। আচ্ছা বলেন তুই যখন দে 1.5 লক্ষ টাকা, এটা বলছে মামার মুখ থেকে আর কথা বের হবে না? মামা বলছে না 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 আফা, আপনি হচ্ছেন গুরুজন, আপনি যা বলেন তাই সঠিক। ওকে, তাহলে বলেন তো মা সাইলেন্টলি মামাকে একটা কি দিয়ে দিল? বাস দিয়ে দিল। তার মানে ফ্যামিলি ডিসিশন মেকিংয়ে মামাকে কি অংশগ্রহণ করতে দিয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে দিয়েছে নাকি দেয় নাই? দেয় নাই। তার মানে তারও ভোটাধিকার আছে নাকি নাই? ভোটাধিকার নাই। তাহলে বলেন তো কনভেনশন হলটা আলটিমেটলি চুজ করবে কে? অবভিয়াসলি মা এবং বাবা। বেশিরভাগ প্রায়োরিটি হচ্ছে মার থাকবে। তাহলে ভোটাধিকার আছে কার? মা। ভোটাধিকার আছে কার? মা। ঠিক আছে, ভোটাধিকার আছে মা। ওকে, এখন একটু বিষয় বলি, সাধারণ শেয়ার হোল্ডারদের মনে রাখবেন কোনো মেয়াদ ফুর্তি নেই। কেন? একটা কোম্পানির সাধারণ শেয়ার বাজারে ইস্যু করার পর কোম্পানি যতদিন বিলুপ্ত স্বাধীন হবে না ততদিন পর্যন্ত এই সাধারণ শেয়ার বাজার থেকে তুলে নেওয়া হয় না। তার মানে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে এনের মান আছে নাকি নাই? কোনো ম্যাচুরিটি আছে নাকি নাই? নাই। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু অগ্রাধিকার শেয়ার আছে যারাগুলো বাজার থেকে তুলে নেয় না, কিন্তু আবার কিছু শেয়ার অগ্রাধিকার শেয়ার আছে যাদের একটি নির্দিষ্ট মেয়াদ ফুর্তি আছে। তাহলে এটার এনের মান থাকতে পারে। ঠিক সেমভাবে ঋণকৃত মূলধন হোল্ডার ঋণপত্রের দেখবেন কিছু ঋণপত্র আছে যেগুলো মেয়াদ ফুর্তির একটা নির্দিষ্ট মেয়াদ ফুর্তিতে এগুলো পরিশোধ করা হয়, আর কিছু আছে কোম্পানি বিলুপ্ত সাধনের আগ পর্যন্ত এগুলো পরিশোধ করা হয় না। তার মানে এটারও এনের মান থাকতে পারে। তার মানে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো আছে সাধারণ শেয়ার কাকে বলে, তাহলে সাধারণ শেয়ার কাকে বলে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন। যারা পরিচালক নির্বাচিত হতে পারে, যাদের ভোটাধিকার আছে, যাদের দাবি হচ্ছে সবার শেষে, যারা অনির্দিষ্ট হারে লভ্যাংশ পায় তাকে বলা হয় সাধারণ শেয়ার। অগ্রাধিকার শেয়ার কাকে বলে? যারা পরিচালক নির্বাচিত হতে পারে না, যাদের ভোটাধিকার নাই, যারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, যারা সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে নিজেদের লভ্যাংশ এবং মূলধন দাবি করতে পারে বা পেয়ে থাকে তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। আশা করি এই বিষয়টা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। এখান থেকে এমসিকিউ কিন্তু আসবে, আপনাকে বলা হবে কোনজন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক নির্বাচিত হতে পারে না? অগ্রাধিকার শেয়ার এবং ঋণকৃত মূলধন। কোনজন ব্যবসায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারে কোম্পানিতে? সাধারণ শেয়ার হোল্ডার। কাদের লভ্যাংশ অনির্দিষ্ট? সাধারণ শেয়ার হোল্ডার। কাদের দাবি সবার শেষে? সাধারণ শেয়ার হোল্ডার। কাদের দাবি সবার প্রথমে? ঋণকৃত মূলধন হোল্ডার। কারা নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে? ঋণপত্র হোল্ডার। কারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে? অগ্রাধিকার শেয়ার হোল্ডার। এভাবে কিন্তু এমসিকিউ আসবে এবং এখান থেকে সিকিউ কিন্তু আসতে পারে। আর এর টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভার্সিটি এডমিশন টেস্টের জন্য। ওকে, দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদ। অগ্রাধিকার শেয়ারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে সঞ্চয়িতার ভিত্তিতে অগ্রাধিকার শেয়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার আর একটা হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। ধরুন আপনি স্কয়ার কোম্পানির 100 টাকা মূল্যের একটা শেয়ার ক্রয় করেছেন। এখন স্কয়ার কোম্পানি অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন, স্কয়ার কোম্পানি বলছে আপনাকে 10 টাকা 10% ডিভিডেন্ড পে করা হবে। ওকে, এখন কোম্পানির প্রথম বছর লাভের পরিমাণ হচ্ছে 0। তাহলে বলেন তো আপনাকে 10 টাকার ডিভিডেন্ড দিতে পারবে 10%? না। কোম্পানি যে আপনাকে ডিভিডেন্ড দিতে পারে নাই এটা একটা বাক্সের মধ্যে জমা রাখছে যে 10 টাকা দিতে পারি নাই। প্রথম বছর গেল। দ্বিতীয় বছর কোম্পানির লাভের পরিমাণ আবার 0। তাহলে বলেন তো কোম্পানিকে দ্বিতীয় বছরও আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে? না। তাহলে কোম্পানি কি করছে? দিতে পারে নাই, এটা আবার জমা রাখছে। তৃতীয় বছর গিয়ে কোম্পানির লাভের পরিমাণ হয়ে যাচ্ছে 100। এখন এই 100 টাকা থেকে প্রথম 2 বছর যে আপনাকে 20 টাকা দিতে পারেনি এটা আগে দিয়ে দিবে, তাহলে আর আছে 80 টাকা। এখন এই 80টা থেকে এই বছর কি আপনি আবার 10 টাকা পাবেন না? ওঠেও দিয়ে দিবে। তাহলে দেখেন তো আপনাকে যে লভ্যাংশ দিতে পারে নাই এটা কোম্পানি কি হিসেবে রাখছে? ডিপোজিট করে রাখছে, সঞ্চয় সেভিংস করে রাখছে। এটাকে বলা হয় সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। ওকে, এখন এইভাবে কতদিন পর্যন্ত জমা করে রাখতে পারে, সেভিংস করে রাখতে পারে?
বলা হচ্ছে আমেরিকান আইন অনুযায়ী 6 বছর। আমাদেরটা স্পেসিফিক কোনো কিছু বলা নেই, যেহেতু আমরা আমেরিকান মডিউল ফলো করি তাহলে আমাদের ক্ষেত্রে কয় বছর হবে? 6 বছর হবে। আর অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হচ্ছে কোনটা? প্রথম বছর লাভ হয় নাই, 10 টাকা দেওয়ার কথা, লাভ হয় নাই, দিতে পারে নাই, গেছে, দিবে না। দ্বিতীয় বছর লাভ হয় নাই, দিতে পারে নাই, দিবে না। তৃতীয় বছর 100 টাকা লাভ হয়েছে, এখান থেকে তৃতীয় বছরে 10 টাকা আপনি পাবেন। ওকে, তাহলে তৃতীয় বছর হয়েছে, যেদিন হয়েছে সেদিনে পাচ্ছেন, যখন হয়েছে তখন পাচ্ছেন। এর বাইরে যেগুলো হয় নাই এগুলো আপনার জন্য জমা হিসেবে নাই, এটাকে বলা হয় অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার। ওকে, এরপরে দেখেন মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার শেয়ার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার আর একটা হচ্ছে অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ার। মনে রাখবেন যে অগ্রাধিকার শেয়ারের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, ধরেন 10 বছর, অর্থাৎ 10 বছর পরে কোম্পানি আপনার কাছ থেকে অগ্রাধিকার শেয়ারটা ফেরত নিয়ে আপনাকে অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্যটা পে করে দিবে, তখন এটাকে বলা হয় পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর যে অগ্রাধিকার শেয়ারের এন এর মান নাই, অর্থাৎ এই অগ্রাধিকার শেয়ার কোম্পানি বিলুপ্ত সাধনের আগ পর্যন্ত আপনার কাছ থেকে তুলে নিবে না, আপনাকে পরিশোধ করবে না এই অগ্রাধিকার শেয়ারের মূল্য, তখন এটাকে বলা হয় অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। এরপর হচ্ছে পার্টিসিপেন্ট, অর্থাৎ অংশভাগ অনাংশভাগ, অর্থাৎ অংশগ্রহণের ভিত্তিতে অগ্রাধিকার শেয়ার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পার্টিসিপেন্ট আর একটা হচ্ছে নন পার্টিসিপেন্ট। এখন দেখেন অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে ছোট ছেলে বা মেয়ে। এখন বাবা শহর থেকে বাড়ি ফিরে হচ্ছে রাত 8টা বা 9টার দিকে, দেখবেন উনি কলিং বেল দেওয়ার সাথে সাথে সবার আগে দরজা খোলার জন্য দৌড় দিয়ে কিন্তু ছোট ছেলে বা মেয়েটা। এখন ও কি বাবাকে দেখার জন্য দৌড় দিছে? 100% না। ও জানে বাবার হাতে কিছু না কিছু থাকবে, অন্ততপক্ষে সকালের নাস্তাটা হলো বাবা নিয়ে আসে। ও দরজা খোলার সাথে সাথে বাবার চেহারার দিকে তাকাবে না, হাতের দিকে, প্যাকেট পাইছে নিয়ে দৌড় দিছে। আসার পরে দেখলেন এটা খুলতে চাচ্ছে, মা ডাকছে তুই না এখন ভাত খাইছস, বলছে না কি আনছে দেখতেছি, খুলছে, খোলার পরে দেখতেছে বান নিয়ে আসছে বাবা সকালে খাওয়ার জন্য। ও বলতেছে আমারটা আমি খাই ফেলবো, সকালে খাবো না আমি। এখন মা বলছে কল্লা ভাঙ্গি ফেলবো, বা বলছে এত অনেকক্ষণ বাইরে থেকে আসতেছে, ওনারা অত ভেজাল ভালো লাগতেছে না, বলছে দিয়ে দাও সকালে খাবে না। এখন দেখেন ও একবার মারে দিছে ওরটাও। এখন সকালে যখন খাইতে বসছে তখন দেখবেন মায়ের আঁচল ধরে দাঁড়ায় আছে, যেমন এমন অবুঝ, সে দুনিয়াতে কিছুই জানে না, তার মতো ভালো আর কেউ নাই। এখন মায়ের মন তো সহ্য করতে পারে না। এখন মা কি সাধারণ শেয়ার, উনি যখন খাচ্ছে ওনার থেকে অর্ধেক কে মারে দিছে? অগ্রাধিকার শেয়ার মালিক মারে দিছে। তাহলে দেখেন তো ও ডিভিডেন্ড কয়বার নিছে? 2 বার। একবার ওরটা নিছে, আরেকবার যখন সাধারণ শেয়ার হোল্ডার খাচ্ছে ওখান থেকে অর্ধেক মারে দিছে। এটাকে বলে অংশভাগ অগ্রাধিকার শেয়ার, যে নিজের লভ্যাংশ নেওয়ার পরও সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ ডিস্ট্রিবিউট করার সময় আবার পুনরায় লভ্যাংশ গ্রহণ করতে পারে, এটাকে বলে অংশভাগ অগ্রাধিকার শেয়ার। আর অনাংশভাগ অগ্রাধিকার শেয়ার কোনটা? ধরেন ও খাই ফেললো নিজেরটা নিজের রাতে, এখন মা হচ্ছে স্ট্রিক্ট, প্রচুর স্ট্রিক্ট, শাসনের মধ্যে রাখে, ঠিক আছে। সকালবেলা মায়ের আঁচল ধরে দাঁড়ায় আছে, মা বলতেছে তোমারটা তুমি খেয়ে ফেলছো না, রুলস ইজ রুলস, তুমি আর পাবা না, কান্নাকাটি করো আর যাই করো। কান্না করতেছে, দিচ্ছে না, মারটা মা খাই ফেলছে, সবারটা সবাই খাই ফেলছে। ওকে এক্সট্রা 20 টাকা দিচ্ছে, বলছে বাইরে থেকে কিনে আনো, রুটি কিনে আনো, এটা তুমি আর খাইতে পারবা না, ঠিক আছে। তার মানে দেখেন উনি ওনার লভ্যাংশ, অগ্রাধিকার শেয়ার মালিক লভ্যাংশ নিজেরটা নিজে নিচ্ছে, কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদেরকে যখন দিচ্ছে তখন সে আর কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে নাই, এটাকে বলে অনাংশভাগ অগ্রাধিকার শেয়ার। এরপরে রেজিস্টার বা নিবন্ধনের দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার শেয়ার 2 প্রকার, একটা হচ্ছে নিবন্ধিত অগ্রাধিকার শেয়ার আর একটা হচ্ছে অনিবন্ধিত অগ্রাধিকার শেয়ার। ওকে, নিবন্ধিত অগ্রাধিকার শেয়ার কি? যদি আপনি কোনো একটা অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন, উক্ত অগ্রাধিকার শেয়ারে একটা কোবিং নাম্বার আছে, আপনার নাম আছে, ঠিকানা আছে, অর্থাৎ অ্যাড্রেস আছে, সব কিছু লেখা আছে। তাহলে বলেন তো এই অগ্রাধিকার শেয়ারটা, ঠিক আছে, এটা আপনার নামে কি করা আছে? রেজিস্টার্ড করা আছে। এটা আপনি কারো কাছে হস্তান্তর করতে পারবেন না, যদি হস্তান্তর করতে চান কোম্পানির অনুমোদন সাপেক্ষে। ওকে, এটাকে বলা হয় নিবন্ধিত অগ্রাধিকার শেয়ার। আরেকটা অগ্রাধিকার শেয়ার আপনি ক্রয় করেছেন যেখানে শুধু নাম্বার আছে, কোনো নাম ঠিকানা কোনো কিছুই নেই, তাহলে এটা হাত বদলের মাধ্যমে কি করা যাবে? হস্তান্তর করা যাবে, এটাকে বলা হয় নন রেজিস্টার্ড অগ্রাধিকার শেয়ার। ওকে, এরপর হচ্ছে পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার শেয়ার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার আর একটা হচ্ছে অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। ধরেন আপনি একটা অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন, এখানে দিয়ে আছে n = 5,
ফেস ভ্যালু হচ্ছে 1000, আই ডিভিডেন্ড ইকুয়াল টু হচ্ছে 10%, এভাবে দেওয়া আছে। এখন 5 বছর শেষ হয়েছে, কোম্পানি বলতেছে আসো, ডাকছে, ডাকার পরে 5 বছর পরে তোমার কাছ থেকে অগ্রাধিকার শেয়ারটা ফেরত দিছে, প্রেফার্ড স্টকটা ফেরত নিয়ে নিছে। ফেরত নিয়ে তোমাকে কি করলো, প্রেফার্ড স্টকের বিপরীতে তোমাকে একটা কমন স্টক অর্থাৎ সাধারণ শেয়ার, সমমূল্যের একটা সাধারণ শেয়ার তোমাকে ধরিয়ে দিল। ঠিক আছে, তার মানে দেখেন আপনার অগ্রাধিকার শেয়ার, তার মানে আমি ছোট বাচ্চা বা মেয়ে থেকে কনভার্ট হয়ে কি হয়ে গেলেন, গার্ডিয়ান হয়ে গেলেন, মা হয়ে গেলেন। ঠিক আছে, তার মানে আপনার অগ্রাধিকার শেয়ারটাকে কনভার্ট করা হয়েছে কিসে, কমন স্টক বা সাধারণ শেয়ারে, ওটাকে বলা হয় পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। আরেকটা অগ্রাধিকার শেয়ার আপনি ক্রয় করেছেন 1000 টাকা ফেস ভ্যালু, ডিভিডেন্ড 10%, n ইকুয়াল টু 5 লেখা আছে। 5 বছর শেষ হয়েছে, আপনাকে ডাকছে, ডাকার পরে বলতেছে, বলবে আমার শেয়ার আমার দিয়ে দাও। কোম্পানি বলতেছে ধরো এই শেয়ারের বাজার মূল্য 1200 টাকা, ধরো তুমি নিয়ে বিদায় হও। তার মানে এই অগ্রাধিকার শেয়ারের বিপরীতে গিয়ে আপনাকে কোনো কিছু কোম্পানি দেয় নাই, এটার বিপরীতে গিয়ে আপনাকে কোনো সাধারণ শেয়ারে রূপান্তর করার কোনো সুযোগ দেয় নাই, তখন এটাকে বলা হবে অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার বা অরূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার। এগুলো হচ্ছে অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদ। ওকে, দেন এরপর আমাদের লাস্ট ওয়ান, এই চ্যাপ্টারের লাস্ট ওয়ান টপিক হচ্ছে অন্যান্য কিছু শেয়ার আছে, খুব ইম্পর্টেন্ট। এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা। এর মধ্যে রয়েছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার কি, ধরেন আপনি স্কয়ার কোম্পানির 100 টাকার একটা শেয়ার ক্রয় করেছেন। এখন স্কয়ার কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে যে আমার এই বছর 5 শেয়ার হোল্ডারকে 10 টাকা করে ডিভিডেন্ড দিব। এখন আপনি ডিভিডেন্ডের জন্য গেলেন, এখন আপনি আশা করেছেন নগদ টাকা দিবে। এখন কোম্পানি ডিভিডেন্ড দিছে আপনাকে ঠিকই 10 টাকা, তবে 10 টাকা নগদে দেয় নাই। তো কিভাবে দিছে, 10 টাকা সমমূল্যের একটা শেয়ার আপনাকে ধরিয়ে দিয়েছে। তখন এই 10 টাকা মূল্যের শেয়ারটাকে বলা হবে বোনাস শেয়ার। কি শেয়ার, বোনাস শেয়ার। ওকে, এটাকে বলা হয় বোনাস শেয়ার। তার মানে কোম্পানি লভ্যাংশ নগদে পরিশোধ না করে এটার বিপরীতে যখন আমাকে সমমূল্যের একটা শেয়ার দিবে, তখন ওই শেয়ারকে বলা হবে বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। বোনাস শেয়ার বা কি, স্টক ডিভিডেন্ড। এখন দেখেন এরপর হচ্ছে অধিকার শেয়ার। এখন অধিকার শেয়ার কি জিনিস, অধিকার শেয়ার হচ্ছে ধরেন আপনি স্কয়ার কোম্পানির 2023 সালে 10 টাকা মূল্যের একটা শেয়ার ক্রয় করেছেন। এখন কোম্পানি 2025-26 সালে এসে আবার শেয়ার বাজারে বিক্রি করতেছে, 10,000 শেয়ার বাজারে এনেছে। এখন 10,000 শেয়ার যখন বাজারে এনেছে, কোম্পানি বলতেছে তুমি এক্স তো আমার 2023 সালে একটা শেয়ার ক্রয় করেছো, তাহলে তুমি আমার একজন এক্সিস্টিং শেয়ার মালিক, পুরাতন শেয়ার মালিক। তাহলে আমি তোমাকে অপরচুনিটি দিচ্ছি, সুযোগ দিচ্ছি যে আমি বর্তমানে 2026 সালে যে শেয়ারগুলো বাজারে বিক্রি করতে চাচ্ছি, ওই শেয়ারগুলো থেকে তোমাকে সম্পূর্ণ শেয়ার বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজের শেয়ার আমি তোমাকে ক্রয় করার জন্য অধিকার দিলাম। তার মানে বাজারের গুলাকে এখনো দেয় নাই, তার পূর্বেই এক্সিস্টিং শেয়ার মালিককে, পুরাতন শেয়ার মালিককে নতুন ইস্যুকৃত শেয়ারগুলো ক্রয়ের জন্য কি দিচ্ছে, সুবিধা দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, ফ্যাসিলিটিস দিচ্ছে। তখন এটাকে বলা হবে, এই 2026 সালের শেয়ার থেকে যদি মিস্টার এক্স শেয়ার ক্রয় করে, তখন এগুলাকে বলা হবে অধিকার শেয়ার বা রাইট শেয়ার। ওকে, দেন অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। ধরেন স্কয়ার কোম্পানির এই বছরে অ্যাসেটসের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা। এখন স্কয়ার কোম্পানির টোটাল শেয়ার হোল্ডার হচ্ছে ধরেন 10 জন। এখন টোটাল অ্যাসেটসের পরিমাণ হচ্ছে 2 লক্ষ। এই বছর তাদের লাইবিলিটির পরিমাণ হচ্ছে 1,80,000। ঠিক আছে, তাহলে বলেন তো কোম্পানির মূলধন কত টাকা, 20,000 টাকা। এখন বলেন এই 20,000 টাকা মূলধনের মালিক কয়জন, 10 জন, শেয়ার মালিক 10 জন, তাহলে 10 দিয়ে ভাগ। তাহলে বলেন তো পার হোল্ডার, শেয়ার হোল্ডারের অংশ কতটুকু, 2,000, ঠিক না? তাহলে দেখেন এই যে 2,000 টাকা পার শেয়ারের দাম নির্ধারণ করেছে, এই শেয়ারের দাম কি আগে থেকে নির্ধারিত ছিল? না, এই শেয়ারের দাম নির্ধারিত করা হয়েছে কোম্পানির অ্যাসেটস থেকে লাইবিলিটির পরিমাণ কি দিয়ে, বাদ দিয়ে। তাহলে এই শেয়ারের দাম যেভাবে নির্ধারণ করা হয়েছে এটা আগে থেকে নয়, এটা হচ্ছে কোম্পানির অ্যাসেটস থেকে লাইবিলিটির পরিমাণ বাদ দিয়ে শেয়ারের মূল্য 2,000 টাকা কি করা হয়েছে, নির্ধারণ করা
হয়েছে, এই জন্য এটাকে বলা হয় অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। অর্থাৎ যে শেয়ারের মূল্য আগে থেকে নির্ধারণ করা থাকে না, কোম্পানির অ্যাসেটস থেকে লাইবিলিটির পরিমাণ বাদ দিয়ে শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়, তখন তাকে বলা হয় অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার, অথবা এটাকে বলা হয় বিশেষ ধরনের শেয়ার। কি বলা হয়? বিশেষ ধরনের শেয়ার, বিশেষ ধরনের শেয়ার, অথবা এটাকে ইংরেজিতে বলা হয় নো ফার ভ্যালু শেয়ার, নো ফার ভ্যালু শেয়ার। অর্থাৎ যে শেয়ারের মূল্য আগে থেকে নির্ধারিত থাকে না, কোম্পানির সম্পদ থেকে দায় বাদ দিয়ে শেয়ারের মূল্য কি করা হয়? নির্ধারণ করা হয়। আশা করি তোমরা সকলে আজকের ক্লাসটা এনজয় করেছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।